আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত সহ যে ৭টি রাজনৈতিক দল এবং জোট সংলাপে বসল, আমার কাছে মনে হয়েছে এটা একেবারেই অকার্যকর এবং লোক দেখানো একটি সংলাপ। আমার ব্যক্তিগতভাবে ধারণা এটি। তার কারণ, আগামী নির্বাচনের সময়সীমা সম্পর্কে বা রোড ম্যাপ সম্পর্কে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল বা জোট যে প্রত্যাশাটি করছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছে জামাত সহ আর হাতে গোনা দুই একটি রাজনৈতিক দল। এবং এই যে সংলাপের আয়োজনটি হলো, তার মধ্য দিয়ে আউটপুটটি কি? আমি তো তেমন কিছু দেখি না। হ্যাঁ, বসার প্রয়োজন আছে, একসাথে মত বিনিময় করতে হবে, নানান ধরনের পরামর্শ এক্সচেঞ্জ করতে হবে, কিন্তু এই পর্যন্ত যা মনে হচ্ছে তাতে আসলে এখানে আউটপুটটি তেমন কিছু নেই। যেমন মতবিরোধের এই জায়গা থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যে সংবাদ সম্মেলনটি করলেন এবং তাতে তিনি যে বিষয়টি জানালেন তা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিষয়ে যে কনসেনসাস, যদি কোনো কনসেনসাস তৈরি হয় বা যখন কনসেনসাসটি তৈরি হবে তখনই সরকারের পক্ষ থেকে রোড ম্যাপ ঘোষণা করা হবে নির্বাচনের। এই কথাগুলো আমরা শুনে আসছি, নতুন কিছু নয়, আবারও সেটি শোনানো হলো। এবং কনসেনসাস তো কখনোই তৈরি হবে না, মত দ্বিমত থাকবেই, তবে আমরা ধরে নিই মেজরিটি যে বিষয়ে কথা বলছে সেটি গ্রহণযোগ্য। এখন এর উদ্দেশ্যটা কি? পিছনে কারা কলকাঠি নাড়ছে? কাদের ইঙ্গিতে সবকিছু হচ্ছে? অথবা সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বিষয়টি কি এমন? তা তো হওয়ার কথা নয়। বিএনপি যে দাবিগুলো করেছে তার মধ্যে তাদের মূল চাওয়া হচ্ছে কবে নাগাদ নির্বাচন হবে সে বিষয়ে তারা একটি রোডম্যাপ চায় এবং একই সঙ্গে নির্বাচন ব্যবস্থার সমস্যা করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবিও তারা জানিয়েছে। এবং একই সঙ্গে তারা আরো কিছু দাবি করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তারা যেটি বলছে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে দু একজন আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থানের মূল স্পিরিটকে ধ্বংস করছে, তাদেরকে সরিয়ে দেওয়া এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল হোতা হিসেবে যাকে চিহ্নিত করা হয় এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের যিনি নায়ক ABM খায়রুল হক, তার বিচার চেয়েছেন। এখন বিষয় হচ্ছে যে জামাত কি বলছে? জামাত বলছে যে সংস্কার এবং নির্বাচন, এই দুটি প্রস্তাব যা বলছে যে সংস্কার প্রক্রিয়াটি বড় আকারে শুরু করা এবং মোটামুটি একটি আমূল সংস্কারের আয়োজন করা, তারপর নির্বাচন রোডম্যাপ। যদিও তারা বলেছে যে আগামী বুধবার তারা এই যে রোডম্যাপটি চাইছে সেটি কতদিনে হতে পারে, কত বছরের জন্য হতে পারে বা কত বছর পর তারা নির্বাচন চাইছে সেই বিষয়ে তারা জানাবে। হতে পারে 3 বছর, 5 বছর, 7 বছর, কিন্তু এত সময় কেন দেয়া হবে একটা অনির্বাচিত সরকারকে? আমি সে বিষয়ে পরে আসছি। এর মাঝামাঝি থেকে শফিকুল আলম যেটি বললেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমি প্রথমে যেটি বলছিলাম, তিনি বলছেন সংস্কারের জন্য 5টি কমিশন অলরেডি গঠন হয়েছে, আরও একটি গঠনের পথে, 6টি কমিশন তারা কাজ করবে। কাজ করার মাঝে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে, তাদের বিভিন্ন পরামর্শ নেবে, পরামর্শ নিয়ে তারা সংস্কারের বিষয়ে যে প্রস্তাব কখন, কিভাবে এবং টাইম ফ্রেম সহ নানান ধরনের বিষয় সংযুক্ত করে তারা রিপোর্ট দেবে সরকারের কাছে এবং তার ভিত্তিতে কতটুকু সংস্কার হবে, কোথায় সংস্কার করা হবে, এই বিষয়ে যখন রাজনৈতিক দলগুলো একটা ঐকমত্যে পৌঁছাবে তখনই রোডম্যাপ ঘোষণা করা হবে। তাহলে এখানেই হচ্ছে প্রশ্ন, এই সংলাপের কি প্রয়োজন ছিল যদি আগে থেকে মাইন্ড সেট আপ করে নেওয়া হয় যে এই প্রক্রিয়ায় এবং সংস্কারের বিষয়ে যে রিপোর্টগুলো আসবে কমিশনগুলোর পক্ষ থেকে, সেই রিপোর্টগুলোর সাথে রাজনৈতিক দলগুলো কখনোই একমত হবে না, সেটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। বিশেষ করে সংবিধান সংশোধনের বিষয়ে কিংবা পুনর্লেখনের বিষয়ে যে মতবিরোধটি স্পষ্ট হয়ে উঠেছে সেটির কোনো সমাধান তো আপাতত নেই। এবং সংবিধান পুনর্লেখন যদি করতে হয় অবশ্যই সেটি কোনো রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় আসবে তাদেরকেই করতে হবে এবং এটি নিয়ে
অনেক ধরনের বিতর্ক গড়ে উঠবে, তার মধ্যে দিয়ে সময় যাবে। সেই জায়গা থেকে বলা যায় যে এই যে কনসেনসাসের কথা বলা হচ্ছে বা রাজনৈতিক ঐকমত্য, এই ঐকমত্য কখনোই প্রতিষ্ঠা হবে না। তার মানে কি নির্বাচন অনুষ্ঠান হবে না? হ্যাঁ, একটা সময় তো হবে, কিন্তু সেটা যদি দীর্ঘায়িত হয়, অনেক বেশি দীর্ঘ হয়, আমাদের আতঙ্কিত হওয়ার, আশঙ্কা করার মতন অনেক কিছু আছে। আওয়ামী লীগ সরকার গত 15-16 বছর ধরে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করেছে সুকৌশলে, সেই রাজনৈতিক শূন্যতা কখনো কোনো ভালো ফল বয়ে আনবে না, এটা তো সবারই জানা কথা। এবং ভালো ফল তো হয়নি, দেশ একটা অস্বাভাবিক অবস্থা দিয়ে গেছে। এবং এই সময় এসেও যে একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হচ্ছে বা সেই প্রক্রিয়ার দিকে যাচ্ছে, সে কথা তো বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেই আসছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জনসমর্থন রয়েছে, এটা যেমন সত্য কথা, আবার তাদের বিরুদ্ধে এই অভিযোগও উঠছে যে তারা রাজনৈতিক শক্তিগুলোকে অ্যাভয়েড করতে চাইছে। নানান ধরনের উদ্যোগ, নীতি নির্ধারণী সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে করতে চাইছে। রাজনীতি, দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন একটা অভিযোগ অলরেডি বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে। এই যে শূন্যতা যদি আরো গভীরতায় যায়, রাজনৈতিক শূন্যতা, ভয়ঙ্কর চরমপন্থা, ভয়ঙ্কর অশুভ শক্তি আমাদের সামনে অপেক্ষা করছে সম্ভবত। আর জামাত কেন চাইছে না নির্বাচনটি দ্রুত হোক? খুব স্বাভাবিক, জামাত জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা তো ক্ষমতা যেতে পারবেই না, বরং ক্ষমতার বাইরে থেকে যদি ক্ষমতার স্বাদ গ্রহণ করা যায়। বর্তমান সরকারকে নানান ধরনের পরামর্শ নাকি জামাতে দিচ্ছে এবং সেই প্রক্রিয়া কাজ চলছে এবং বিভিন্ন ভাবে তারা সুবিধা ভোগ করছে, সেই কথাও তো এখন অনেকের মুখে মুখে। অতএব আমি দেখি না যে হ্যাঁ প্রত্যেকের জায়গা থেকে নির্বাচনের সময়সীমা দাবি করবে বা তাদের প্রস্তাবনা তুলে ধরবে, আমি আপত্তির কিছু দেখি না। কিন্তু সেগুলো করতে গিয়ে দেশের চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠলে কিংবা আরো কোনো বড় খেসারতের জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হলে লাভটা আসলে কারা সরকারকে নিয়ন্ত্রণ করছে অথবা পেছন থেকে কলকাঠি নাড়ছে? দেশের মানুষের পালস বোঝা, রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার কিংবা অনির্বাচিত সরকার, যেভাবেই আমরা বলি না কেন, তাদের বোঝার কথা নয়। যেহেতু দীর্ঘমেয়াদে এরকম কোনো সরকার চলতে পারে না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।